সুফিয়ান দৌড়ে বাড়ির ভেতরে গেল। হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকতেই দেখলো ড্রয়িং রুমে সবাই জড়ো হয়ে আছে। হাসান চৌধুরী এক গাল হেসে বলল, কি ব্যাপার সুফিয়ান, এত হাঁপাচ্ছ কেন? সুফিয়ান কোনো দিকে না তাকিয়ে বলল, সাইফ আয় তো আমার সাথে একটু, খুব জরুরি কথা আছে ভাই। অদিতির দিকে সুফিয়ানের চোখ পড়তেই স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। যাক, ঠিক আছে অদিতি। সাইফ এগিয়ে আসলে বলল, আচ্ছা সমস্যা নেই, পরে বলবো নে। আঞ্জুমান চৌধুরী সুফিয়ানের উদ্দেশ্যে বলল, বাবা মিষ্টি মুখ করে এসো, করো। সুফিয়ান হেসে সেই দিকে এগিয়ে গেল। হঠাৎ মিষ্টি মুখ। হাসান চৌধুরী আঞ্জুমান বেগমকে বলল, ওকে দুটো মিষ্টি খাইয়ে দিও, বন্ধুর বিয়েরও তো একটা পাওনা আছে। সুফিয়ান বড় বড় চোখ করে তাকালো সাইফের দিকে। হাসান চৌধুরী বলল, কি ভেবেছিলে দুই বন্ধু প্ল্যান করে আমাদের ছেড়ে একা একাই বিয়ে করে নেবে? তা আমি হতে দেইনি। সুফিয়ান একটা মিষ্টি মুখে দিয়ে সাইফকে জড়িয়ে ধরে বলল, কংগ্রাচুলেশন ভাই, ভাবি কংগ্রাচুলেশন। অদিতি মুচকি হাসলো। আঞ্জুমান বেগম কাঁটা চামচের মাথায় আরেকটা মিষ্টি সুফিয়ানের মুখের কাছে ধরলো। সুফিয়ান আগের মিষ্টি খাওয়া শেষ করে বলল, এটা আবার কিসের জন্য? সাইফ এসে বলল, আরে নদীর বিয়ে ঠিক করলাম, আজ তো 10 তারিখে এঙ্গেজমেন্ট। সুফিয়ানের মিষ্টি গলায় যেন আটকে গেল। মিষ্টি মুখে নিয়েই হা করে তাকিয়ে রইল সাইফের দিকে। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না। মুখে হাসি, খুশির রংটা যেন মুহূর্তেই বদলে গেল বিষণ্ণতায়। টলমল চোখে চারিদিকে তাকালো। নদীর বিয়ে, বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। এটা কি বলছে ওরা? আঞ্জুমান সুফিয়ানকে পানি এগিয়ে দিল। ঢক ঢক করে এক গ্লাস পানি খেয়ে নিল সুফিয়ান। সাইফকে বলল, সব কি একদম পাকাপোক্ত হয়ে গেছে নাকি? হাসান চৌধুরী বলল, হ্যাঁ, সব একদম ঠিকঠাক। শোনো, এই বিয়ের সব দায়িত্ব কিন্তু তোমাদের। সাইফের সাথেও তোমাকেও সবটা করতে হবে। 10 তারিখে এঙ্গেজমেন্ট। ঢাকার সবচেয়ে নামকরা বড় এবং ভালো কমিউনিটি সেন্টার বুকিং করো। আমাদের বড় মেয়ের বিয়ে বলে কথা। সুফিয়ানের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। তার চারিদিক যেন থমকে গেছে। তার পুরুষালী অক্ষি যুগলে বিন্দু বিন্দু পানি জমলো। সবার থেকে আড়াল করতে দ্রুত স্থান ত্যাগ করলো সুফিয়ান। আঙ্কেল, আজ আমি আসি তবে। সাইফ উদ্বিগ্ন কণ্ঠে বলল, এখনই চলে যাবি? আর একটু বস। সুফিয়ান শুধু মাথা দিয়ে না করলো। টিস্যু দিয়ে চোখ মুছে বেরিয়ে গেল বাড়ি থেকে। তখনই নদী আসলো ড্রয়িং রুমে। গলা করে বলল, মণিমা, খাবার দাও, খিদে পেয়েছে বড্ড। পক্ষ আসবে বলে সকাল থেকে কিছু খায়নি নদী। নদী গলা পেয়ে সুফিয়ান পেছনে তাকিয়ে দেখলো। নদী হেঁটে এসে কুশনটা কোলে নিয়ে সোফার উপরে বসলো। সুফিয়ানের চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। নাকের ডগায় জমেছে লালচে আভা। অশ্রুসিক্ত চোখ দুটি দিয়ে নদীকে দেখলো। নদীও সুফিয়ানের দিকে তাকালো। আরে ভাইয়া, কখন আসলো? আর চলে যাচ্ছেন নাকি ভাইয়া? সুফিয়ান জবাব দিল না। নদী ঘরে হাঁটা শুরু করলো। নদী ভুরু কুঁচকে আবারও হাতের ফোনের দিকে নজর দিল। অদিতি গিয়ে নদীর পাশে বসে নদীকে আলতো করে জড়িয়ে ধরে বলল, ভাইয়াকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আপু, তোমাদের খুব সুন্দর মানাবে, দেখে নিও। নদী সাইফের দিকে তাকালো, মুচকি হাসলো। সে কি সাইফ ভাইয়ের থেকেও বেশি সুন্দর? অদিতি অবাক হয়ে বলল, ও মা, সে কি, তুমি তাকে দেখোনি? নদী ওপর নিচ মাথা নাড়ালো। অদিতি নদীর হাতটা ধরে বলল, তুমি অনেক ভালো আপু, দেখো তুমি অনেক সুখী হবে। সাইব সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় চোখ দিয়ে অদিতিকে ইশারা করলো নদী রুমে আসতে। বিষয়টা অদিতি খেয়াল না করলেও নদী করলো। সাইফ চলে যাওয়ার পর অদিতি বসে আছে দেখে নদী বলল, তোমাকে সাইফ ভাই ডাকছে, যাও। অদিতি অবাক হয়ে বলল, কখন ডাকলো আপু? কই, আমি তো শুনলাম না। নদী ছোট করে দীর্ঘশ্বাস ফেলে বলল, সব ডাক বুঝি চিৎকার করে শুনিয়ে দিতে হয়? ভালোবাসার বুঝি আলাদা কোনো ইশারা থাকে না? অদিতির মাথায় এত কিছু ঢোকে না। নদীর কথা মতো শুধু ঘরে গেল। আসলেই কি সাইফ ডেকেছে? অদিতি দরজা খুলে ভেতরে ঢুকতে সাইফ এক হ্যাচকা টানে অদিতিকে নিজের কাছে নিয়ে আসলো। কোমর জড়িয়ে ধরে বলল, সে কখন থেকে আসতে বললাম তোমায়, এতক্ষণ কি করছিলে শুনি? অদিতি মনে মনে ভাবছে,
তার নদী আপু ঠিকই বলেছে, উনি সত্যিই ডাকছিল আমায়, কিন্তু নদী আপু শুনলো, আমি শুনলাম না কেন? কি ভাবছো? অদিতি জবাব দিল না। সাইফ অদিতির মুখে উড়ে আসা চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে বলল, যেটার জন্য এত কিছু সেটাই এখনো হলো না। মানে? সাইফ অদিতির নাক টেনে দিয়ে বলল, এই কথার মানে তুমি বুঝলে তো অনেক কিছুই বুঝতে, আমার কষ্টটাও বুঝতে। অদিতি থুতনি ধরে আদুরে কণ্ঠে বলল, একটা চুমু দাও। অদিতি সাইফের বুকে মৃদু ধাক্কা দিয়ে বলে, ছাড়ুন, মা একা একা কাজ করছে। সাইফ অদিতিকে আরো বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, মায়ের যে কাজ সেটা মা একা চাইলেই করতে পারে, কিন্তু আমার যেই কাজ সেটা তো আর তোমাকে ছাড়া হবে না। কানের কাছে ফিসফিস করে বলল, সেটা করতে তোমাকে লাগবে। এবার অদিতি বুঝতে পেরেছে, লজ্জায় মাথা নিচু করলো আরো। সাইফ হাত দিয়ে অদিতির গাল চেপে ধরে ঠোঁট নিজের ঠোঁটের কাছাকাছি আনতেই ফোনটা বেজে উঠলো। সাইফ বিরক্তিতে উফ শব্দ করে উঠলো। অদিতি হেসে সাইফের থেকে সরে দাঁড়ায়, পকেট থেকে ফোনটা বের করে দেখে আননোন নাম্বার। ফোনটা রিসিভ করে কানে নিতেই ওপাশ থেকে মেয়ে গলা শোনা যায়, হাই বিআই, কি অবস্থা? সাহিব কপাল কুঁচকে বলে, অবস্থা অত্যন্ত বাজে, জঘন্য, কিন্তু আপনি কোন হরিদ্বদর মাসি? আর আমি আমার আমি আপনার কোন জনমের বেয়াই? নিশি মুখ বাঁকিয়ে বলল, চেহারা তো মাশাআল্লাহ, ব্যবহার এত বাজে কেন? আমার ভাইয়ের সাথে আপনার বোনের বিয়ে হয়েছে, তাহলে তো আমরা বেআইনি, তাই না? সাইফের তখন স্মরণ হলো নিশির কথা। ও আচ্ছা, আজকে পাত্রপক্ষের সাথে হলুদ চুলওয়ালা যে কক মুরগিটা এসেছিল সেটা তাহলে আপনি? নিশি রাগে ফুঁসতে ফুঁসতে বলল, কি বললেন? কি বললেন আপনি আমায়? আরেকবার বলুন। বলবো না, আমার লজ্জা করে। নিশি রাগে খট করে ফোনটা কেটে দিল। কি অসভ্য লোক রে বাবা! একটা মেয়ে তাকে নিজে থেকে কল করলো আর সে তার সাথে এরকম ব্যবহার কি করে করতে পারে? তাই হাসতে হাসতেই ফোনটা কেটে অদিতির দিকে তাকিয়ে দেখলো, অদিতি বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে আছে। চট করে মুখটা বন্ধ করলো। কার সাথে এত হেসে হেসে কথা বলছিলেন? সাইফ মাথা চুলকে বলল, ওই যে নদীর হবু ননদ। অদিতি একটা কথাও না বলে গটগট করে রুম থেকে বেরিয়ে গেল। সাইফ আহাম্মকের মতো তাকিয়ে থেকে বলল, আরে চুমুটা তো খেয়ে যাও। অদিতি সিঁড়ি থেকে চেঁচিয়ে বলল, খাবো না। সাইরা বলল, কি খাবে না অদিতি? অদিতি বড় বড় চোখ করে তাকায় সায়রার দিকে। কথাটা বেশি জোরে বলে ফেলেছে। পাপ, পানি পানি পানি, ছোট মা, পানি খেতে বলছে। সাইমা সাইরা স্মিত হেসে বলল, আচ্ছা নিচে এসো, নাস্তা করে নেবে। বিকাল হয়ে এসেছে। সুফিয়ান গাড়ি ড্রাইভ করতে গিয়ে সামনে কিছু দেখতে পারছে না। চোখ বারবার ঝাপসা হয়ে আসছে নোনা জলে। কোথায় যাচ্ছেন নিজেও জানে না। সে থেকে গাড়ি চালিয়ে চলেছে, কোন পথ দিয়ে কোথায় যাচ্ছে নিজেও জানে না। সেই যে নদী, নতুন কলেজে উঠল, নবীন বরণে শাড়ি পরা নদীকে দেখে সুফিয়ানের চোখ আটকে ছিল। সেই অনুভূতি এত বছর ধরে সুফিয়ান বুকের মধ্যে পেলে পুষে বড় করেছে। বাবার খাই বাবার পরে বেকার একটা ছেলে কি করে নদীর বাবাকে বা হাসান চৌধুরীকে বলতো যে আমি নদীকে বিয়ে করতে চাই? সাইফকেই বা কিভাবে বলতো যদি সাইফ তার উপর রাগ করে বন্ধুত্ব নষ্ট করে দিত? নানান বিড়ম্বনা ও ভাবনার মধ্যে বলাই হয়ে ওঠেনি নদীর জন্য তার মনে কি অনুভূতি কাজ করে। বাবাকে বলেছে সামনের মাস থেকে ফ্যাক্টরি খুলবে। বাবা রাজি হয়েছিল। তারপরে গিয়ে আগে সাইফকে বলবে ভেবেছিল সুফিয়ান, তারপর সাইফকে সাথে করে নিয়ে যাবে হাসান চৌধুরীর কাছে। কিন্তু এখন যে পরিস্থিতি এসেছে, সম্পর্কটা সুফিয়ান কোনোভাবেই বলতে পারবে না তার মনের অনুভূতির কথা। শান্ত স্বভাবের সেই মিষ্টি রমণীকে বুঝি আর ঘরে তোলা হলো না, কেবল মনের ঘরেই বন্দী হয়ে রইল সে, ঠিক যেন খাঁচায় বন্দি থাকা ফুলের মতো। তুজা ওয়াশরুমে গোসল করছে আর গান গাইছে। বিয়ের পরে হানিমুনে যাব কক্সবাজারে, সেইখানে সাগরে আমরা পাড়ি দিব সাঁতার, করব প্রেম ও আলিঙ্গন। ওর গানের শব্দ নিচতলা অব্দি আসছে। মেহেরজান গলা করে বলল, তোরে মাইয়া দিব ক্যাডা রে গোলাম? তোর যে মাইয়া নাচাইন্না স্বভাব, আমার তুই
আবার তুই করবি বিয়া? হেই বউ নিয়া যাবি কক্সবাজার? মনেরই ঘরে আলোক শহরে আল্লাহর রসুল বিরাজ করে রে। তুজা কোমরে তোয়ালে পেঁচিয়ে গামছা দিয়ে মাথা মুছতে মুছতে গান গাইছিল। মেহেরজান বেগম ভেংচি কেটে বলেন, হনুমানের মুখে আবার আল্লাহর নাম? বলি সূর্য কোন দিক থেকে উঠলো? আজ সকাল সকাল গোসল করছেন সাহেব? তা কয়দিন পরে গোসল করা হইল? তুজা বেহায়ের মতো হেসে বলল, বেশি না, মাত্র 3 রাত 4 দিন। তুজা মেহেরজানের গা ঘেঁষে বসে বলল, বুঝলে, অনেক ভেবে চিন্তে একটা সিদ্ধান্ত নিলাম, তোমার জন্য একটা ভাতারের ব্যবস্থা করে দিব। মেহেরজান বেগম তেলে বেগুনে জ্বলে উঠে বলল, মরণ! আমি কি কোন ফকিন্নির ঘরের মাইয়া? না কোনো ফকিন্নির বউ, আমি হইলাম সাবেক গ্রাম প্রধানের বউ, বর্তমান গ্রাম প্রধানের মা। ভাতা হইল গরিব দুঃখীদের জন্য। তুজা অবাক হওয়ার ভঙ্গিতে বড় বড় চোখ করে তাকালো মেহেরজানের দিকে, ফিক করে হেসে দিয়ে বলল, এই ভাতার সেই ভাতার লয়লা, এই হলো স্পেশাল ভাতার, যাকে বলে স্বামী। মেহেরজান বেগম তুজাকে ধরার জন্য খপ করে হাত বাড়ালো। গোলামের ঘরের গোলাম, আজ তোর একদিন কি আমার একদিন। কিন্তু মেহেরজান ধরার আগেই তুজা মেহেরজানের হাত ফসকে পালালো। মেহেরজান জিদে ফুঁসতে ফুঁসতে বলল, আজ আসুক আমার ছেলে, এই বাড়িতে হয় আমি থাকুম, নয় এই বান্দরটাই থাকবো। এই বুইড়া বয়সে এত জ্বালা যন্ত্রণা আর সইব না। তুজা রুমে গিয়ে রেডি হয়ে নিল, খেয়ে বেরোবে ফরেস্ট হাউসে যাওয়ার জন্য। হাতের ঘড়ি পড়তে পড়তে নিচে নামছিল, গলা উঁচিয়ে মাকে ডাকলো, ওমা নাস্তা হয়েছে? তুজার মা জবাব দিল, আর একটু বস বাপ, সময় লাগবে আর একটু। তুজা মেহেরজানকে চুমু ইশারা করলো, বাইকের চাবি পকেটে ভরতে ভরতে মাকে বলল, আচ্ছা মা, যাচ্ছি। সে কি, নাস্তা না করেই যাচ্ছিস কেন? 10 মিনিট বসে যা। আমার সময় নেই মা, বাইরে কোথাও নাস্তা করে নিবনে, মনে করে খেয়ে নিস, কিন্তু না খেয়ে থাকিস না। মেহেরজানের দিকে তাকিয়ে বলল, আসছি মেহের, টাটা, বাই বাই। মেহেরজান তসবিহ পড়ছিল, পেছন থেকে ডাকলো, ও তুজা শোন। তুজাকে গেটের সামনে দেখা গেল না। মেহেরজান মুখ ভার করে বলল, গেল গা মনে হয়। তুজা ফিরে এসে হাসি মুখে বলল, জীবনের প্রথম ভালো করে ডাক দিলে, না এসে পারি? আজকে তোমার জন্য এই জান কোরবান। বলো মেহের, কি চাই তোমার? মেহেরজান বেগম কপাল কুঁচকে বলেন, ওই যে তোরা কেমনে কল দেস না, দেহন যায় আবার কথাও কহন যায়, এই রকম কল দিয়া দেশ না ওই বাড়িতে। আমার ছোট নাতির বউডারে দেখার লাগিয়া মনটা কেমন আকুপাকু করে। ওহাব কইল বউটা নাকি হেই রকমের সুন্দরী। সাইফ রে একটু কল দেস না, কথা কয়। তুজা গাল চুলকে বলল, আচ্ছা এই ব্যাপার, তাই তো বলি, এত ভালো করে ডাকলে আমারে। মেহেরজান বেগম মুখ কালো করে বলেন, তোরে ভালো করেই ডাকতাম, খারাপ কইরাই ডাকি তোর স্বভাবে। তুজা সাইফের হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিল। সাইফ রিসিভ করে একগাল হেসে বলল, দাদা ভাই আসসালামু আলাইকুম, কেমন আছো? তুজা ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, আরে ভাই ভালোই আছি, এই যে মেহের তোর বউরে দেখবো, ডাক দে তোর বউরে। সাইফ হেসে বলল, আগে দাদির কাছে দাও। তুজা ফোনটা মেহেরজানের সামনে ধরে বলল, এই নাও তোমার ছোট নাতি। মেহেরজান বেগম খুব খুশি হয়ে গেল। সাইফ বলল, আসসালামু আলাইকুম দাদি, কেমন আছো? মেহেরজান বেগম আবেগে আপ্লুত হয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি দাদু ভাই, তোমরা কেমন আছো? আমার নাত বউ কই? তাই হেসে বলল, দাঁড়াও দিচ্ছি। মেহেরজান বেগম আবেগে ফোনের মধ্যে সাইফের মুখ ছুঁয়ে দিয়ে গেল, কল কেটে যায়। আর তুজা যখন মায়ের পেছনে দাঁড়িয়ে আপেল খাচ্ছে, মেহেরজান বেগম ডাকলো, কি রে, আর দেহন যায় না কেন? বন্ধ হইয়া গেল তো। তুজা ফোনের এমবি কম ছিল, আপেল খেতে খেতে এগিয়ে এলো, দাও, নেট শেষ হয়ে গেছে। মেহেরজান বেগম বুঝতে পারে না, মুখ কালো করে জিজ্ঞেস করলো, এ আবার কি? তুজা ফোন হাতে নিয়ে পকেটে ঢুকিয়ে বলল, তুমি বুঝবা না, তোমারে আবার কাঁচা ওয়ানে ভর্তি করণ কইরা দেওয়ান লাগবো।
মেহেরজান বেগম মুখ বাংলার পাঁচের মতো করে বসলো। তুজা বেরিয়ে গেল ফরেস্ট হাউজের উদ্দেশ্যে। বাইক স্টার্ট দেওয়ার সময় সাইফ আবারও কল দিল। তুজা রিসিভ করে বলল, বাড়ি থেকে বেরিয়ে আসছি রে ভাই, বাড়ি যাইয়া আবারও কল দিমুনে। আচ্ছা দাদা ভাই। কল কেটে বাইক নিয়ে বেরিয়ে গেল তুজা। ফরেস্ট হাউজের চারিদিকে কড়া পাহারা বসিয়েছে তুজা। বাইক এসে থামলো ফরেস্ট হাউজের গেটের দিকে। অজপাড়া গ্রাম হওয়া সত্ত্বেও পুরো আমেরিকান স্টাইলে বানানো এই ফরেস্ট হাউস তুজা নিজে ডেকোরেশন দিয়ে বানিয়েছে সবটা। মানিক বাইকের পেছন থেকে নেমে বলল, আচ্ছা ভাই, তাইলে আপনি ভেতরে যান। তুজা চোখের সানগ্লাসটা খুলে শার্টের বোতামের জায়গায় আটকে বলল, আরেকজন আছে। মানিক কপাল কুঁচকে বলল, কিডা ভাইজান? তুজা ভুরু নাচিয়ে সামনের দিকে ইশারা দিল। মানিক তাকিয়ে দেখলো জমকালো একটা লেহেঙ্গা পরিহিত সুন্দরী একটা মেয়ে, আর গায়ে গায়ে ভারী ভারী গহনা, গাঢ় সাজসজ্জা। তুজা হাত ইশারা করতেই মানিক সরে গেল। মেয়েটা চারিদিকে চোখ বুলাতে বুলাতে তুজার কাছে এগিয়ে আসলো। আশ্চর্য হয়ে বলল, এটা কি? তুজা শয়তানি হাসি দিয়ে বলল, খাঁচা। খাঁচা? হ্যাঁ, খাঁচা। এই খাঁচায় কত কত ফুল বন্দি। তুজা ভেতরে গেল, মেয়েটারও গেল পেছনে পেছনে। তুজা যেতে যেতে বলে, এই খাঁচায় ফুল ফোটে, কিন্তু খাঁচাই বন্দি হয়ে থাকে সেই ফুল। মেয়েটা চারিদিকে তাকিয়ে দেখে বলল, কিন্তু আমাকে তো বলা হয়েছিল কোনো অনুষ্ঠান আছে, সেখানে আমার নাচার কথা ছিল, কিন্তু এটা আপনি আমাকে কোন জায়গায় নিয়ে আসলেন ছোট সাহেব? মেয়েটার ভেতরে ঢুকতে যেন মেইন গেট খট করে বন্ধ হয়ে গেল। ভয়ে ছিটকে উঠল মেয়েটা। তুজা বাঘের ন্যায় হিংস্র রূপ নিয়ে পেছন দিকে তাকালো। খপ করে মেয়েটার গলা টিপে ধরলো। নাচ গানের নামে মেয়ে পাচারের ব্যবসা করিস না? বল, অদিতি কোথায়? মেয়েটা শ্বাস আটকে মরার জো কাশতে কাশতে বলল, কে অদিতি? কার কথা বলছেন আপনি? তুজা মেয়েটির চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এলো একটা ঘরের মধ্যে ছিটকে ফেললো। মেয়েটা ব্যথায় কুঁকড়ে উঠল। ওপরে তাকাতেই দেখতে পেল একটা চেয়ারের সাথে অদিতির সৎ বাবাকে বেঁধে রাখা হয়েছে। তুজা শার্টের হাতাটা গোটাতে গোটাতে বলল, এই মেয়ে, এবার কি বলবি বল? মেয়েটার আত্মা যেন ভয়ে শুকিয়ে গেল। তুজা দেওয়ালে হেলান দিয়ে রাখা একটা মোটা লোহার লাঠি তুলে নিল। মেয়েটার মাথায় বাড়ি দেওয়ার উদ্দেশ্যে ওঠাতেই মেয়েটা চিৎকার করে উঠে বলল, বলছি বলছি, আমি সবটা বলছি ছোট সাহেব, দয়া করে আমার প্রাণ ভিক্ষা দিন। তুজা হাত নামালো, বলল, বল। মেয়েটার গলা শুকিয়ে আসছে বারবার। ভয়ে ভয়ে বলল, একটা কুঠুরিতে বেচে দিয়েছি অদিতিকে। তোজা আবারও মেয়েটার চুলের মুঠি ধরে টেনে তুলল। কোথায় সেই কুঠি? আর চল, নিয়ে চল আমায়, চল মেয়ে। মেয়েটা ব্যথায় কোকিয়ে উঠল, বলল, কিন্তু সেখানে ওকে পাবেন না। এতদিনে ওকে ইন্ডিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে, কারণ ওরা এখান থেকে মেয়ে নিয়ে বেশি দিন নিজেদের কাছে রাখে না। আর অদিতি তো সুন্দরী, ওকে তো মনে হয় সেই দিনই দেওয়া হয়েছে পাঠিয়ে। তো যা লোহার দণ্ডটি দিয়ে এক বাড়িতে মেয়েটার মাথা কয়েক টুকরো করে ছিটকে ফেললো মেঝেতে। রক্ত ছিটকে লাগলো দেওয়ালে, সামনে বেঁধে রাখা দুটো মানুষের গায়েও লাগলো। তুজা লোহার টুকরোটাকে আছাড় মেরে অদিতির বাবার মাথায় পিস্তল ঠেকালো। বল, কোন কুটিতে বেঁচেছিলি অদিতিকে? ও পাতালে থাকলে ওর পাতাল থেকে আমি ধরে আনুমনে, ওরে আইনা টুকরা টুকরা কইরা কাইট্টা নদীতে ভাসাইয়া দিমু, তা ওরে আমি আনুম। ও 100 পুরুষের বিছানায় যাক, তাও ওরে আমি আইনা আমার খাঁচাই আটকামো। জিদের ভাত আমি কুত্তা দিয়া খাওয়ামো, তাও আমি ওরে খুঁজে বের কইরা আমার সামনে আনমু। বাইরে থেকে শোনা যায় পর পর 2টা গুলির আওয়াজ। তুজা বাইরে এসে মানিককে বলল, হাকিরে খবর দে, আজ বাইজিখানায় আসরের